জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যখন ব্যর্থ একথা তো সত্য যে কাজটা ছিল যে অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেওয়া, সেটা না দিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন রকম কতটা সংস্কার কমিশন যেটা তৈরি করা হয়েছে আমার ঠিক জানা নাই। 6টা বোধহয় অ্যাক্টিভ, 11টার 6টা অ্যাক্টিভ। এখন এই 11 থেকে 6টা আসার পরেও তারা মনে করেন যে এটা খুবই সামান্য, অর্থাৎ তারা দেশকে পুরো নতুন একটা আপনার ওই দেশ তৈরি করতে চান, ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চান। খুব ভালো কথা, কিন্তু আমরা তো চাই যে সেটা জনগণের মধ্য থেকে আসুক। আমরা তো চাই যে সেটা জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসবে। আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে সরকারের কাছ থেকে আমরা সেই জিনিসটা দেখতে পাইনি। আমি 5 তারিখের অভ্যুত্থানের পরেই 7 কি 8 তারিখে আমরা একটা সভা করেছিলাম পল্টনের সামনে, আমাদের পল্টনের সামনে। সেখানে আমি 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিলাম। আমার খুব সমালোচনা হয়েছিল, আপনারাও করেছিলেন যে বিএনপি এত অস্থির হয়ে গেছে কেন, মির্জা আলমগীর ফখরুল এত অস্থির হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। তখন কথাটা ছিল যে ক্ষমতায় যাওয়ার জন্য। আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ব্যাপারটা হচ্ছে যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা, তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। আপনার প্রতিনিধি থাকবে না সরকারে যারা দেশ চালাবেন, তো সেই সরকারে তো সমস্যা থাকবেই। একটা কথা বলার কেউ নেই, কাকে বলবেন, কি বলবেন? আমাদের কাছে এসে ভিড় করছে লোকজন যে আমাদের এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে। কে বলবে? আগে তার এমপি ছিল, আগে তার মেয়র ছিল, তারা কথা বলতে পারতো, এখন কোথাও তারা কথা বলতে পারছে না। এই যে বিষয়টা সবাইকে অনুধাবন করতে হবে। তবে আমি অনুরোধ করব, এতটা আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমরা যদি পারি অতীতে, আমরা যদি সেই 52 ভাষা আন্দোলনে সফল হতে পারি, 69-এ সফল হতে পারি, 71-এ সফল হতে পারি, 24-এ সফল হতে পারি, উইথ অল আওয়ার লিমিটেশনস, তাহলে আমরা এটাও পারব। এটা আমি বিশ্বাস করি, এবং এই বিশ্বাস করি বলেই আমরা আপনার এগিয়ে যেতে পারবো। আমি কারো সমালোচনা করতে চাই না। আজকে যে সময়টা, এই সময়টা হচ্ছে পারস্পরিক একটা বোঝাপড়া করার সময়। একটু বুঝে নিয়ে, পরস্পরকে বুঝে আমরা যদি কত দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে ফলটা লাভ করবে জনগণ, তার একটা প্রতিনিধিত্ব থাকবে, তার একটা সরকার তৈরি হবে। এটাতে যে সব শোনা হয়ে যাবে, সব কিছু আপনার সমস্যাগুলো মিটে যাবে তা না, কিন্তু একটা রাস্তা তৈরি হবে, যে রাস্তার মধ্যে দিয়ে আমরা আমাদের কথাগুলো, জনগণের কথাগুলো সেই সরকারের কাছে পৌঁছাতে পারবে। রাজধানীর পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি 6 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 7 সদস্য সহ 23 জনের বিচার শুরু হয়েছে। আগামী 11 ও 13 আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 5 এর বিচারক আব্দুল্লাহ আল মামুন ও ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক মোহাম্মদ রবিউল আলম সকালে এই আদেশ দেন। মামলায় শেখ হাসিনা ছাড়াও অভিযুক্ত পরিবারের অন্য সদস্যরা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রদওয়ান মুজিব সিদ্দিক। আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত 12, 13 ও 14 জানুয়ারি নিজের এবং স্বজনদের নামে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ 28 জনের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। এরপর 25শে মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। শেখ হাসিনা এবং সজীব আহমেদ ওয়াজেদ আর কন্যা পুতুল, তাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে এবং আগামী চার্জ গঠন করার পরে 3 মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো এবং আমরা আগামী 8 তারিখ বাদীর সাক্ষী নেব। বাদীর সাক্ষী নেওয়ার পর অন্যান্য সাক্ষী নিয়ে দ্রুতই আমরা এই মামলাটা রায় ইনশাল্লাহ আমরা গ্রহণ করব দুদকের পক্ষে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধানে তা যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। কর্মসূচির কারণে রাজধানীর শাহবাগ এলাকার বিভিন্ন রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
অবস্থানকারী আহত যোদ্ধারা বলছেন তাদের জীবনের স্বীকৃতি এবং রক্তের স্বীকৃতি হিসেবে ঘোষণাপত্র দিতে হবে এবং সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই শহীদ এবং আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি আর আহতদের নিরাপত্তা নিশ্চিতের দাবি করা হয়। জুলাই সনদের জন্য যে খরচাটি প্রকাশ করেছে সেই খরচায় আমাদের জুলাই যোদ্ধা আহতদের জন্য এবং শহীদ পরিবারদের জন্য কোনো কিছু উল্লেখ করা নেই। আমাদের দাবি হলো 1 নম্বরে আছে ঘোষণাপত্র লাগবে আমাদের, 2 নম্বরে আছে আমাদের জুলাই সনদ, 3 নম্বরে আমাদের এই জুলাই ঘোষণাপত্র এবং সনদ মূল সংবিধানের সাথে সংযুক্ত করতে হবে। 5 আগস্টের মধ্যে চূড়ান্ত হবে জুলাই সনদ। সব দল এতে সই করবে এমন প্রত্যাশা জাতীয় ঐকমত্য কমিশনের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুতে এমন কথা জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, আজকেই আলোচনার ইতি টানা হবে। সনদের খসড়ার কিছু পরিবর্তন পরিমার্জন রাজনৈতিক দলগুলো দিয়েছে, তা নিয়ে কাজ করছে কমিশন। সনদের দুটো দিক মূলত, একটা হচ্ছে যে এর পটভূমি সহ কি কি বিষয়ে আমরা একমত হয়েছি সেটি, আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কি কি অঙ্গীকার করা হচ্ছে, যেটা আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে এটা সমাধানে পৌঁছা সম্ভব এবং আপনারা সেটা অব্যাহত রাখবেন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি চলছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চে শুরু হয়েছে আজকের কার্যক্রম। এর আগে গত 1 জুন হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পায় রাষ্ট্রপক্ষ। গেল বছরে 1 ডিসেম্বর তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। 2018 সালে বিচারিক আদালতের রায়ে লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন আরও কয়েকজন। জুলাই আন্দোলনে রাজধানী মহাখালী ছিল অন্যতম রণক্ষেত্র। বুলেটের মুখেও গড়ে তোলা হয় অপ্রতিরোধ্য আন্দোলন। সড়কপথের সঙ্গে মহাখালীর রেলগেটে অবস্থান নেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। গতি বাড়ে জুলাই আন্দোলনের। জুলাই আন্দোলনে ঢাকার যে কয়টি স্থানে ছাত্র জনতার অপ্রতিরোধ ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে মহাখালী এলাকা। এই এলাকায় আন্দোলনকারীদের মূল পয়েন্ট ছিল মহাখালী মোড় এবং রেলপথ। শুধু মহাখালী নয়, 7 রাস্তা, নাবিস্কু মহাখালী বাস টার্মিনাল, আমতলী, বনানী চেয়ারম্যান বাড়ি, কাকুলির সহ মূল সড়কে চলে তুমুল লড়াই। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তৎকালীন সরকারের দলীয় নেতাকর্মীদের হামলার সম্মুখীন হয় আন্দোলনকারীরা। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এমনকি গুলি করেও দমানো যায়নি তাদের। মহাখালী রেলগেট, আমতলী থেকে গুলশান সড়ক, বনানী চেয়ারম্যান বাড়ি পর্যন্ত আন্দোলনের অগ্রভাগে ছিল সরকারি তিতুমির কলেজ। মহাখালীতে তিতুমির কলেজ সর্বশ্রেষ্ঠ এই মহাখালীতে আন্দোলন করেছে। জানেন আপনারা, মহাখালী কিন্তু আন্দোলন করা কিন্তু খুবই কঠিন ছিল, এটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। রেলগেট এবং আমতলী যদি বন্ধ করতে পারি, ব্লকেট করতে পারি, তাহলে সারা বাংলাদেশ ব্লকেট হয়ে যাবে। তিতুমির কলেজের ছাত্রদের পক্ষে প্রথম মিছিল হয়। তারপর গিয়ে দুপুরের পর থেকে 12টার পরে শিক্ষার্থীরা সবাই মহাখালী ব্লকেট করে। এছাড়াও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিএএফ শাইন কলেজ সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দখলে ছিল রাজপথ। আন্দোলন এবং গণহত্যার মতো একটা কার্যক্রম পরিচালনা হচ্ছে, তখনই আমরা আসলে সিদ্ধান্ত নিলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে আমরা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তার সহ অবস্থান থেকে নেমে পড়ব। তখন মোটামুটি একটা শাটডাউনের মতো অবস্থা। তখন আমাদের 18 তারিখ বাসা থেকে ইউনিভার্সিটিতে আমরা কন্ট্যাক্ট করি কিভাবে কি করা যায়। তো আমাদের টেলিগ্রাম বা অন্যান্য গ্রুপের মাধ্যমে আমরা সেটা ঠিক করে তারপর ইউনিভার্সিটি আসি কোনোভাবে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, কলেজ ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের হুমকি হামলা ও পিছু হটেনি তারা। সরকার এই আন্দোলনকে দমন করার জন্য তার হাতে থাকা সমস্ত অস্ত্রকে তিনি ব্যবহার করেছেন। তোর মধ্যে একটি অস্ত্র হচ্ছে উনি সারা দেশের ব্রডব্যান্ড লাইন বা ইন্টারনেট অফ করে দেন। আমরা
চাইনি কখনো রাষ্ট্রীয় কোনো স্থাপনা বা কোনো জায়গায় আমরা কখনো আন্দোলন গড়ে তুলতে, কিন্তু জনতা এবং শেখ হাসিনা আমাদেরকে বাধ্য করেছে এসব করতে। 5 আগস্ট পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে জুলাই আন্দোলনে যুক্ত হয়েছিলেন মহাখালী ও আশপাশের এলাকাবাসীও। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন আগামী সেপ্টেম্বরে দেয়া হতে পারে এই স্বীকৃতি। স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেন, ফিলিস্তিনে গাজায় মানুষের দুর্দশা অসহনীয় হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে কানাডার। কয়েকদিন আগে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। পরে ইসরায়েল কিছু শর্ত না মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রাজিলে পণ্যের উপর অতিরিক্ত 40% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার এ বিষয়ে নির্বাহী আদেশে সই করেছেন তিনি। এতে ব্রাজিলের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক বেড়ে দাঁড়ালো 50%। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ব্রাজিলের সাম্প্রতিক কিছু নীতির প্রতি দ্বিমত প্রকাশ করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে অতিরিক্ত এই শুল্ক কবে থেকে কার্যকর হবে তা জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে চাপে পড়েছে ব্রাজিলের প্রধান রপ্তানি খাত কফি এবং কমলার রস। মার্কিন বাজারে ব্যবহৃত 1/3 কফি ব্রাজিল থেকে আমদানি করা হয়।